টোন কাটলো, তখন সে চ্যালেঞ্জ করতে পারে, কে বলেছে আমি এখানকার। আজকে যে ঘটি বলতে পারে তুই কাগজটা দেখাতো, লিস্টটা দেখাতো, আধার নাম্বারটা একটু ক্রস চেক করে দেখাতো কি ওই পরে অ্যাপ্লাই করে ঢুকেছিস না। চিরকালের জন্য হিন্দু বাঙালির জন্য পশ্চিমবঙ্গ খোলা থাকতে হবে পূর্ববঙ্গের, এটাও তো আরেকখানা ডেঞ্জারাস জিনিস। 31শে ডিসেম্বর 2014 হচ্ছে কাট অফ, এর পরে যারা এসছে তারা হতে পারবে না ব্যাক টু বাড়ি। কারণ অনেকেরই মনে হতে পারে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তো আমার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই, এটা ফটোশপ করে এটা দিয়ে দিই না, ঠিক আছে, দিতে পারে, এরকম হবেই, এরকম মানে বাস্তবতা হচ্ছে এটা হবে। কারণ লোকে তখন যদি ভয় ধরিয়ে দাও মানুষের মনে ডকুমেন্টে, দেখো তুমি নিজেকে ভারতীয় দাবি করলে এর মানে এক, আর তুমি নিজেকে সরকারি ডকুমেন্টে অনলাইন চিরকালের জন্য রেজিস্টার হয়ে গেল যে আমি বাংলাদেশের নাগরিক আর এই হচ্ছে আমার আধার কার্ডের নাম্বার, এর মানে খুব আলাদা। তুমি কোনো জায়গায় ফেঁসে নেই, তুমি একদম মানে বাঁশ কেন ঝাড়ে, ঠিক আছে, এই বিষয়টা মানে সুখে থাকতে ভূতে কেলানো বলে না একটা কথা, সেটা হবে যদি অ্যাপ্লাই করে একদম। কারণ এখন তার সমস্যা কি, পূর্ববঙ্গের যারা হিন্দু বাঙালি তারা এপারে আসবে, কারণ পশ্চিমবঙ্গ সারা বিশ্বে নিপীড়িত বাঙালির শেষ আশ্রয়। কিন্তু আমরা এখানে সব রোহিঙ্গা বার্মা থেকে এদের আমরা ঘাড়ে করতে যাব কেন, তাই না? একটা হচ্ছে আমার আত্মীয়, আর একটা হচ্ছে বেপারার লোক, দুজোর ক্ষেত্রে তো ট্রিটমেন্ট তো এক হতে পারে না। এটা আবার ভয়টা বাড়িয়ে দেওয়ার জন্য আবার আধার কার্ড বাতিল টাতিলের ব্যাপারটা করলে, যাতে ভয় পাচ্ছে না তো জোর করে ভয় পাওয়াতে হবে এবার। তাহলে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তুর যদি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড মূলত এগুলো থাকে এবং তারা ভারতের নাগরিকের ফলে নয়, তাই হয়তো নাগরিকত্ব দিবে। তুমি যখন কাউকে নাগরিক বানাবে তার মানে তোমার ওটা কিছুটা নেই, সেটা তুমি গ্যাপটা তুমি পূরণ করে দেবে। তাহলে তো আমার প্রশ্ন, একজন ঘটি বাঙালি হিসেবে তাহলে আমরা কিভাবে নাগরিক? হ্যাঁ, তাহলে ঘটি বাঙালিরা নাগরিক হলো কি করে? কারণ তার কাছে আধার, আমার কাছে আধার, তার কাছে ভোটার, আমার কাছে ভোটার, তার কাছে রেশন, আমার কাছে রেশন, তাহলে সে নাগরিক নয়, আমি কে তাহলে? নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত পরিচিত মুখ গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের অন্যতম নেতৃত্ব সাধারণ সম্পাদক। দাদা, প্রথমেই আইএন নিউজে আপনাকে স্বাগত জানাই। তোমাকেও এবং তোমার দর্শকদেরও ধন্যবাদ জানাই। জয় বাংলা। আমাদের যে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবথেকে চর্চিত যে বিষয়, রাজ্য থেকে শুরু করে দেশ, সিএএ 2019 এই বিল পাস হয়েছে এবং আমরা যদি দেখি যে 11ই মার্চ তার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। এখানে আমরা দেখছি যে মতুয়া সমাজ এই নিয়ে মিষ্টিমুখ করছেন, আনন্দ উল্লাস করছেন। আমার প্রথম প্রশ্ন, যেহেতু বাংলা পক্ষ বাঙালিদের নিয়ে কাজ করে, গর্গ চট্টোপাধ্যায় বাঙালিদের হয়ে কথা বলেন, সেই জন্য আমার প্রথম প্রশ্ন বাঙালিরা কি করবে সেটা নয়, বাঙালিদের কি করা উচিত সিএ নিয়ে সেটা। প্রথম কথা বলে দিই যে মতুয়া সমাজ একখানা কোনো মানে সবাই একরকম মানুষ, একরকম চেতনার, একরকম মন মানসিকতা, একরকমভাবে ভাবে, এরকম নয়। ফলে বিভিন্ন ধরনের মিডিয়া সেই অনুযায়ী দেখাবে যে কেউ আনন্দ করছে, আবার যে আনন্দ করছে না সেটা দেখাবে না, আবার কোনো মিডিয়া যে আনন্দ করছে না তাকে দেখাবে, যে আনন্দ করছে তাকে এই কারণে আমার প্রশ্নটা, বাঙালির কি করা উচিত? এবং মতুয়া সম্প্রদায় তো বাঙালি জাতির অন্তর্গত, এবং এটা শুধু মতুয়া সমাজের বিষয় না, সিএ বিষয়টা যাদের এক অর্থে যাদেরকে টার্গেট মানে যাদের উপভোক্তা, যারা এটা সুবিধা পাবে বলে বলা হচ্ছে, তারা হচ্ছে পূর্ববঙ্গ থেকে আগত যারা হিন্দু বাঙালি উদ্বাস্তু, যারা সেখানে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এই পশ্চিমবঙ্গে এসছেন, তাদেরকে নাগরিকত্ব প্রদান আমাদের খুব স্পষ্টভাবে একটা জিনিস বুঝে নেওয়া উচিত। আমি হচ্ছে একজন ঘটি বাঙালি, আমার এখানে হুগলি জেলাতেই শুধু 10 পুরুষের বাস, তারও আগে রয়েছে। তো আমার কাছে কি কি আছে সাধারণত একটা সাধারণ লোকের কাছে, সাধারণ লোক বলতে আমি তাদের কথা বলছি না যাদের বাপ ঠাকুরদা সব হাসপাতালে জন্মেছে, আমি তাদের কথা বলছি না যাদের বাপ ঠাকুরদা সব স্কুল কলেজে সব পড়েছে, আমি তাদের কথা বলছি না যাদের বাপ ঠাকুরদা সকলে সব জমি জমা ছিল। বিরাট সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষের আজ থেকে ধরো 30 বছর আগে, 40 বছর আগে তারা ভূমিহীন অনেকে ছিলেন, অনেকের স্কুল কলেজে তাদের ইয়ে তেমন যাওয়াটা ছিল না, তাদের বাড়িতে প্রসব হয়েছে, ফলে যে রেজিস্ট্রেশন ছিল না। তাহলে এরকম ঘটি বাঙালিও কোটি কোটি রয়েছে অবশ্যই। তো তাদের কাছে কি আছে? তাদের কাছে আধার কার্ড আছে সকলের কাছে, তাদের সকলের কাছে ভোটার কার্ড আছে,
তাদের সকলের কাছে রেশন কার্ড আছে, যে সরকারি কাগজ যেখানে তার নাম রয়েছে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে এই একই জিনিসগুলো তো পূর্ববঙ্গ থেকে আগত প্রতিটি হিন্দু বাঙালি উদ্বাস্তুর রয়েছে, তাদেরও প্রতিজনের কাছে আধার কার্ড আছে, প্রতিজনের কাছে ভোটার কার্ড আছে, প্রতিজনের কাছে রেশন কার্ড আছে। এখানে একটু সংশোধন করে দিই যে যত মানুষ এসছেন তাদের সবারই যে আছে এরকমটা কিন্তু নয়, কারণ কিছু কিছু সামান্য সংখ্যক হলেও যাদের এই কার্ড নেই, আই কার্ড বা হয়নি, বা আধার কার্ড আছে ভোটার কার্ড নেই, ভোটার কার্ড আছে রেশন কার্ড নেই, এরকম সংখ্যাটা কিন্তু খুব সামান্য হলেও কিন্তু আছে, বিশেষ করে বনগাঁ সব এই ধরনের এলাকায়। হ্যাঁ, কিন্তু সেটা প্রক্রিয়ার পক্ষে, এমন তো কোনো প্রক্রিয়া নেই যার ফলে পূর্ববঙ্গ থেকে আগত একজন আধার কার্ড পেয়েছে কিন্তু অন্যজন আটকে যাচ্ছে, সে কী পয়েন্টে আটকাবে? একজন পূর্ববঙ্গ থেকে আগত একজন সে ভোটার কার্ড পেয়েছে, অন্যজনকে কী পয়েন্টে আটকাবে? সে আগের জন যে প্রক্রিয়া পেয়েছে সেই প্রক্রিয়াতেই সে পেয়ে যাবে, এত খুব মানে প্রায় সকলেই পেয়ে গেছে, এটা সকলেই হ্যাঁ, জানে, ঠিক আছে। এমনকি পেয়ে গিয়ে তারা আহ, ভোট দিচ্ছেন, ভোট দিচ্ছে রেশন না, পাচ্ছেন। ভোটে ইলেক্টেড হচ্ছে। কারণ অসীম সরকার বলেছে সে সিএতে অ্যাপ্লাই করবে, বিজেপির যে সাংসদ। হুম, তাহলে ভেবে দেখো, সে নাকি বলছে সে ভারতের নাগরিক নয়, সে বিধায়ক হয়ে বসে আছে, ঠিক আছে, এটাই বাস্তবতা। তাহলে পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তুর হুম, যদি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড মূলত এগুলো থাকে হুম। এবং তারা ভারতের নাগরিকের ফলে নয়, তাই হয়তো নাগরিকত্ব দিবে। তুমি যখন কাউকে নাগরিক বানাবে তার মানে তোমার ওটা কিছুটা নেই, সেটা তুমি গ্যাপটা তুমি পূরণ করে দেবে। তাহলে তো আমার প্রশ্ন, একজন ঘটি বাঙালি হিসেবে তাহলে আমরা কিভাবে নাগরিক? একই ঘট বিষয় তো সবার রয়েছে। হ্যাঁ, তাহলে ঘটি বাঙালিরা নাগরিক হলো কী করে? কারণ তার কাছে আধার, আমার কাছে আধার, তার কাছে ভোটার, আমার কাছে ভোটার, তার কাছে রেশন, আমার কাছে রেশন। তাহলে সে নাগরিক নয়, আমি কে তাহলে? এটা একটা প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমি তো নাগরিক, তো সেও নাগরিক। আজকে সারা ভারতে তুমি এই যে যেটা বললাম আধার, রেশন, ভোটার, হুম, এটা ছাড়া বিশেষ কিছু নেই। অধিকাংশ রাজ্যে তুমি কোটি কোটি মানুষ পাবে, ঠিক আছে। কিন্তু এটা করা হলো, এটা প্রথম কথা, একটা ভয় দেখানোর একখানা প্রক্রিয়া করেছে বিজেপি, এবং সেই ভয়টা এক অর্থে কমেও আসছিল। সেটা আবার ভয়টা বাড়িয়ে দেওয়ার জন্য আবার আধার কার্ড বাতিল টাতিলের ব্যাপারটা করলো, যাতে ভয় পাচ্ছে না তো জোর করে ভয় পাওয়াতে হবে এবার, ঠিক আছে। আধার কার্ড বাতিল, তুমি লক্ষ্য করে দেখবে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো যেগুলো বাংলাদেশের লাগোয়া, সেইখানে ধরে ধরে বেশি বিশাল হয়ে যাচ্ছে। সংখ্যক আধার কার্ড বাতিল করা হলো। অর্থাৎ একটা টেনশন। এবার যেই তুমি মানে এটা কিরম বলো তো, তুমি ধরো ফুল প্যান্ট পরেছিলে, ঠিক আছে, তোমাকে সিএতে তোমায় বলছে তোমার জামা কাপড় কেড়ে নিবে, তুমি উলঙ্গ হয়ে গেলে, তারপরে বলছে এই দেখ আমার কাছে প্যান্ট আছে। বিষয়টা এইরকম। এবার ধরো সিএর যেটা হলো যে 2016 সালে, এই প্রক্রিয়াটাও জানা দরকার কোন কোন ধাপে হয়েছে। 2015-16 সাল থেকে এটা নিয়ে বিজেপি চিন্তাভাবনা শুরু করে। সেটা নিয়ে একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি লোকসভায় তৈরি হয়, যেখানে সেটাকে আলোচিত হবে, ফিটেলগুলো বেরোবে। সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে রিপোর্ট, প্রায় 400 পাতার অধিক এই রিপোর্টটা, তার 18 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশের যারা বাংলাভাষী নয় হুম, এবং নন মুসলিম, মানে বাংলাভাষী নয় এরকম নন মুসলিম, এদেরকে এই ধরনের স্কিমের মধ্যে ইনক্লুড করা যেতে পারে। মানে তো হিন্দু বাঙালি মানে কিন্তু এটার জিনিসটার মধ্যে নয়, এবং বলছি বেনিফিশিয়ারি কারা হবে? বেনিফিশিয়ারি হিসেবে ওই সিএ, তুমি যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্টটা দেখো, এগুলো তো আসলে মিডিয়াতে আনে না সামনে। তারা বলছে মূলত পশ্চিম বর্ডার থেকে যারা এসছে, অর্থাৎ ধরো সিন্ধ প্রদেশ যে পাকিস্তানের, বা আফগানিস্তান থেকে যারা এসছে, তারা আসে খুব সামান্য ফিক্সড রুটে, না সামান্য ভালো সংখ্যায় এসছে, 27,000 28,000 মতো সংখ্যা, কিন্তু তারা ফিক্সড রুটে আসে। এই যে আমাদের এখানে যে এসে ওপারে আত্মীয় এপারে চেনা মিশে গেল, এরকম সিস্টেম ওখানে নয়। ওখানে ফরেন রেজিস্ট্রেশন অফিস, যে এফআরওতে গিয়ে রেজিস্ট্রেশন করে, ফলে তাদের একটা মানে কবে এসছে তার কাগজ আছে ইত্যাদি, এইসবগুলো রয়েছে। আমাদের এখানে এগুলো আদৌ নেই। এবার যেটা অ্যাপ্লাই যেটা করবে সেটা কি আছে, আমরা খুব খুঁটিয়ে দেখলাম ওয়েবসাইটটা, সিএ রুলস যেটা বেরিয়েছে এই 11 তারিখে, সেগুলো আমরা পড়ে দেখলাম। প্রথম কথা, 3খানা জিনিস তাকে আপলোড করতে হবে, জমা দিতে হবে। এক, সেই যে পাকিস্তান বা এক্ষেত্রে বাংলাদেশের কথাই বলি, পাকিস্তান আফগানিস্তান নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই, আমাদের এখানকার বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ছিল, তার হয় সেখানকার স্কুল কলেজ সার্টিফিকেট, কিংবা সেখানকার এমনি পাসপোর্ট, শিডিউল এর এই কথা তো বলছি। শিল্লু শিল্লু একদম, যেটা
প্রথম কথা হচ্ছে, আমি একজনের কথা বলা হচ্ছে আমাদের এখানে যে টিপিক্যালি, যে তুমি একটা সেখানে যারা সংখ্যাগুরু সাম্প্রদায়িক মুসলমান তার দ্বারা তুমি আক্রান্ত হয়েছো, তুমি এলাকায় একটা ভয়ে ভয়ে ছিলে, তুমি এক কাপড়ে রাতের অন্ধকারে তুমি কোনো রকমভাবে বর্ডারটা পেরিয়ে চলে এলে হুম। এবং পেরিয়ে এসছো তুমি 75 সালে, 78 সালে, 72 সালে, 85 সালে, আজকে 2004, তার ডকুমেন্টস 2024। 2024, তার ডকুমেন্টস, মানে এই প্রথম কথা হচ্ছে অধিকাংশ মানুষের কাছে যারা পূর্ববঙ্গ থেকে এসছেন হিন্দু বাঙালি উদ্বাস্তু, হুম। তাদের কাছে লিস্ট 1-এর কোনো ডকুমেন্টস নাই, প্রথম কথা। লিস্ট 2-এর যে ডকুমেন্টস যেটা, এগুলো প্রায় তাদের কাছে সকলের কাছেই আছে, সেগুলো হচ্ছে ভারতের ডকুমেন্ট, ঠিক আছে, যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, এইরকম ধরনের নানা সরকারি রকম document। ডকুমেন্ট এখানকার। তৃতীয় যেটা, এটা খুব জিনিস ইন্টারেস্টিং, সেখানে এফিডেভিট দিতে হবে। এফিডেভিটে বলতে হবে আমি বাংলাদেশের নাগরিক এবং আমি ভারতের নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করছি, এই তারিখে আমি ঢুকেছি এবং আমি ভারতের নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করেছি। মাথায় রাখো, ওপার থেকে যারা এসছে তারা কোথাও কিন্তু এটা ডিক্লেয়ার করেনি যে তারা ওপার থেকে তারা ওপার এসছে। থেকে এসছে, তারা বাংলাদেশের নাগরিক। এই প্রথমবার, এবং তারা সমাজে মিশে গেছে, তারা ব্যবসা করছে, তারা চাষবাস করছে, তারা পুজো করছে, তারা আহ, তাদের যা পরব সব হচ্ছে, তাদের ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে, তারা স্কুল কলেজে পড়ছে, তারা অন্য স্টেটে ব্যবসা করছে, তারা নানা রকম যেরকমভাবে মানুষ জীবনযাত্রা করে, তারা ভোট দিচ্ছে, তারা ভোটে জিতছে, তারা পঞ্চায়েত মেম্বার হচ্ছে, তারা এমপি এমএলএ হচ্ছে, সব হচ্ছে। মানে তারা এমন কিছুতে নেই যেটা ভারতীয় নাগরিকরা করছে না, মানে আরে ভারত একটা কথা বলে না যে খাবারের পরিচয় কিসে? স্বাদে। নাগরিকত্বের পরিচয় কিসে? তার অধিকারে। নাগরিকত্ব বলে যে জিনিসটি, এটা তো একটা, আমার কাছে কি কোনো নাগরিকত্বের কাগজ আছে তা না, কিন্তু কি একটা নাগরিকের যা যা অধিকার, যা যা পাবার কথা, সেই জিনিসগুলো আমার কাছে আছে, ঠিক সে আছে। একই বিষয় যদি রোহিঙ্গাদের ক্ষেত্রেও হয়, তাহলে আপনি সেটা মানবেন? একদমই না। কেন, তারাও যদি এখানে এসে বিভিন্নভাবে যে কোনোভাবেই হোক টাকা তা- পয়সা দিয়ে আধার কার্ড আই তা- কার্ড করে তারা যদি সেই নাগরিক পরিষেবা পায়, তাহলেও সেটা সেটা ক্যান্সেল করে দেওয়া উচিত, সেটা ক্যান্সেল করে দেওয়া উচিত। তার কারণ পূর্ববঙ্গের যারা হিন্দু বাঙালি হুম। তারা এপারে আসবে, কারণ পশ্চিমবঙ্গ সারা বিশ্বে নিপীড়িত বাঙালির শেষ আশ্রয়। কিন্তু আমরা এখানে এসব রোহিঙ্গা বার্মা থেকে এদের আমরা ঘাড়ে করতে যাব কেন? তাই না? একটা হচ্ছে আমার আত্মীয়, আর একটা হচ্ছে বেপারার লোক, দুজোর ক্ষেত্রে তো ট্রিটমেন্ট তো এক হতে পারে না। এই যে ডিক্লারেশন আমায় দিতে হবে, এরপরে প্রথমে 3টে পয়েন্ট আমি একটা আশা করবো তুমি যদি এই ভিডিওটা বানাও, এই 3টে পয়েন্ট প্রথমে বললে মানুষের কাছে অনেক স্পষ্টভাবে হবে সিএতে কি আছে আর কি নেই। সিএতে তোমাকে বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে হবে। হুম। সিএতে তোমায় ডিক্লেয়ার করতে হবে তুমি বাংলাদেশি নাগরিক, তুমি ভারতীয় নাগরিক না। এবং তারপরে তুমি যখন অ্যাপ্লাই করে দেবে, তোমার কিন্তু নাগরিকত্ব পাওয়ার কোনো গ্যারান্টি নেই। এই জিনিসগুলি তখন প্রশাসনের ওপর নির্ভর করবে তুমি এটা পাবে কি পাবে না। এবার এর মধ্যে একটা অন্য জিনিসও রয়েছে, অর্থাৎ এটা কিন্তু তুমি ঝুলে গেলে, তুমি বলে দিলে আমি বাংলাদেশি নাগরিক, আর ভারতীয় নাগরিক থাকলে না ওই পিরিয়ডটা তো তোমার ভারতীয় নাগরিক না, তুমি তো বলে দিলে তোমার ভারতীয় নাগরিক দেওয়া হবে, তাই জন্য তুমি অ্যাপ্লাই করেছো সামনের দিনে। এর মধ্যে তুমি বাংলাদেশের নাগরিক হিসেবেই কিন্তু অ্যাপ্লাই করে ভারতীয় নাগরিকত্ব। এবার তো তুমি অ্যাপ্লাই করলে তোমার ওটা কেটে গেল, তো হলো না, ভেরিফিকেশন হলো না, যেটা আসামে দেখা হয়েছে। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি, 5 লক্ষ মুসলমান বাঙালি তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি। তখন তোমার স্ট্যাটাসটা কী হবে? তোমার জমির কী হবে? তোমার বাড়ির কী হবে? তোমার দোকানের কী হবে? তোমার সন্তান সন্ততির কী হবে? আপনি বলতে তোমার চাইছেন এই যে তোমার সম্পত্তি। এই কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে যে আধার কার্ড, মানে তোমার যা যা এখানে যা যা একটা সরকারি সুবিধা থেকে একটা নাগরিকের যা যা তুমি এনজয় করছো, তোমার ভোটাধিকার, এগুলোর কী হবে তখন? মানে নেই তো, এগুলো তুমি তো তখন না হয়ে গেলে। এবার একটা ইন্টারেস্টিং কথা বলছে, ধরো একটা যদি বলা হলো যে তুমি এটায় কোনো ভুল তথ্য দিয়েছো, কারণ অনেকেরই মনে হতে পারে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তো আমার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই, এটা ফটোশপ করে এটা দিয়ে দিই না, ঠিক আছে, দিতে পারে, এরকম হবেই, এরকম মানে হতেই পারে। বাস্তবতা হচ্ছে এটা হবে, কারণ লোকে তখন যদি ভয় ধরিয়ে দাও মানুষের মনে, সে যে নতুন প্রকারণে সে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবার
কারণ সে যখন আধার কার্ড পেয়েছে, ভোটার কার্ড পেয়েছে, তখনও তো সে একরকমভাবে একটু ভুল রিপ্রেজেন্টেশন করেই তো অ্যাপ্লাই করেছে, তাই না? সে কি বলেছে আমি বাংলাদেশের নাগরিক, সে বলছে আমি ভারতের নাগরিক, তাহলে ওটা ভুল বলেছিলই তো, প্রথম যেভাবে করেছিল, করে মিশে গেছে। ফলে সেই অর্থাৎ মানুষের পক্ষে এটা করা সম্ভব না এমন নয়, করে। এবার এই করে তুমি যদি ফেঁসে যাও, তুমি কিন্তু তখন সরকারি ডকুমেন্টে, দেখো তুমি নিজেকে ভারতীয় দাবি করলে এর মানে এক, আর তুমি নিজেকে সরকারি ডকুমেন্টে অনলাইন চিরকালের জন্য রেজিস্টার হয়ে গেল যে আমি বাংলাদেশের নাগরিক আর এই হচ্ছে আমার আধার কার্ডের নাম্বার, এর মানে খুব আলাদা, ঠিক আছে? তুমি ফেঁসে গেলে কিন্তু। আজকে দেখি তুমি কোনো জায়গায় ফেঁসে নেই, তুমি একদম মানে বাঁশ কেন ঝাড়ে, ঠিক আছে? এই বিষয়টা মানে সুখে থাকতে ভূতে কেলানো বলে না একটা কথা, সেটা হবে যদি অ্যাপ্লাই করে। একদম। কারণ এখন তার সমস্যা কি, এইটাই তো কেউ ক্লিয়ার করে বলতে এখন পারছে দাদা না। সমস্যা আছে। বলো। এখন সমস্যা হচ্ছে ধরুন আমি মতুয়াদের ওই দিকটায় রানাঘাটের তারপরে ঠাকুরবাড়ির ওই দিকটায় আমি গিয়েছি। বুম নিয়ে গিয়েছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য। তাদের এই 11ই মার্চের বেশ কিছুদিন আগে। তো তাদের দাবি ছিল, প্রকাশ্যেও অনেকে বলেছেন এবং অফ ক্যামেরাও অনেকে বলেছেন যে আমরা যে আই কার্ড করেছি, আধার কার্ড করেছি, অনেক ক্ষেত্রে আমরা টাকা পয়সা দিয়েও করেছি। আমরা কাউকে টাকা দিয়েছি, সে করে দিয়েছে। আমরা ওপার থেকে এসেছি, 10-15 বছর হয়ে গেছে। সেটা অবশ্যই 15 আগেই হয়ে গেছে, যেহেতু 10-15 বছর হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে তাদের এখনো বিভিন্ন সরকারি কাজ, যেমন সেরকম। পাসপোর্ট, একদম। যেমন পাসপোর্ট করতে গেলে তাদের অসুবিধা হয়, এবার এই যেমন তাদের একদম সরকারি আমি চাকরির ক্ষেত্রে। পাসপোর্টের কথাটা দিয়ে যাই, হুম, প্রথম পাসপোর্টের হ্যাঁ, কথাটা। পাসপোর্টে কেউ ধরো 71-এর আগের ডকুমেন্টস চাইছে, হুম, তাহলে তো পাসপোর্ট আইন বদলালেই হয়। তাহলে সিএ কেন? হ্যাঁ, তো সহজ সমাধান রয়েছে, পাসপোর্ট আইনটা বদলালেই তো হয়। মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, এক্স্যাক্টলি সমাধান আমি বলছি। সমস্যা দুটো জায়গায়, একটা পাসপোর্ট, হুম, একটা এসসি সার্টিফিকেট। হুম, এসসি সার্টিফিকেটের সমস্যাটা সাম্প্রতিককালে প্রায় চলে গেছে, বিশেষত তোমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে পাতি কথা, ঠিক আছে? এখন কোনো এসসি ডিজিট সার্টিফিকেট হয়ে গেছে। আটকাচ্ছে না, দুয়ারে সরকার ইত্যাদি, এগুলো বললে বলবে তৃণমূলের কথা বলছি, আমি সেই কারণে আমি কথাটা অ্যাভয়েড করছিলাম, ঠিক আছে? কিন্তু বাস্তবতা যেটা সেটাই বললাম, ওটা পাসপোর্টটা, তুমি পাসপোর্ট একটা বদলাও, তুমি পাসপোর্ট একটা বদলাও, তাহলে তো কারোর জীবন তো বিনষ্ট হয় না। পাসপোর্ট একটা বদলে কাউকে নিজেকে একটা বাংলাদেশি বলে ঘোষণা করছে, এই অদ্ভুত জিনিসটি করতে হয় না। এবং সে কিন্তু চিরকাল মার্কড হয়ে গেল সরকারের খাতায়, কারা কারা আসলে ফরেনার সেটা তো ঢুকে গেল হিন্দুদের মধ্যে। এটা ভয়ঙ্কর জিনিস, এটা একটা ভয়ঙ্কর জিনিস। তুমি আজকে আইডেন্টিফাইড হয়ে গেল সে সব ক্ষেত্রে, এই আইডেন্টিফিকেশন তাকে তারা করে বেড়াবে। আজকে সব জিনিস লিঙ্কড, আধার লিঙ্কড, এই লিঙ্কড, ওই লিঙ্ক, ভোটার লিঙ্ক। কালকে কোনো একটা সরকার আসবে, সেটা বলবে যে না, এই বাংলাদেশিরা এরা প্রথম 15 বছর ভোট দিতে পারবে না, ডিসিশন নিতে পারে। তুমি তো অলরেডি তখন সব জমা করে বসে রেখে দিয়েছো, বা এইটা পাবে না, বা সেইটা পাবে না, বা আমি পুনর্বিবেচনা করব। যে কোনো সরকার তার একখানা আইন সেটা পুনর্বিবেচনা করতে পারে, আগে করেছিল ফেরত নিতে পারে। কৃষি আইন বাতিল আইন করেছিল, বলেছিল না এটা লাগু করছি না, আমি ফেরত নিয়ে নিচ্ছি। সিএও তো সেরকম একটা আইন, আমি ভাবতে চাইছি সিএ সিটিজেনশিপ অ্যাক্ট, এটাও অ্যামেন্ডমেন্ট। আগামী, হ্যাঁ, আগামীতে আরেকটা অ্যামেন্ডমেন্ট হতে পারে, কিন্তু তার মধ্যে আমি কিন্তু খাতায় নাম ঢুকিয়ে দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দাদা, এতদিন পর্যন্ত মানে আজকের আগে অবধি, 11ই মার্চের আগে অবধি কিন্তু কোথাও সরকারিভাবে সরকারের কাছে এরকম তথ্য নেই যে এতজন লোক অমুক দেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে এবং তারা সেটা স্বীকার করেছে। কে স্বীকার করবে? আমি এই সমাজে মিশে যেতে চাই, আমি এই সমাজে মিশে যেতে চাই, আমি এই সমাজে এই ভূখণ্ডে নিজের ভবিষ্যৎ গড়তে চাই। আমি বাংলাদেশে থাকতে চাই না, আমি সেখানে সংখ্যালঘু হিসেবে নিরাপত্তার অভাব বোধ করছি, তাই আমি চলে এসেছি। তাই আমি এখানে আমার এবং আগামী প্রজন্মের আমি ভবিষ্যৎ গড়তে চাই। তার জন্য যে যে কাগজ দরকার তা আমি জোগাড় করে ফেলেছি। আমি কি ওটাই তো বলছি তো, মানে বাঁশ কেন ঝাড়ে। এখানে আমি যখন কথা বলছিলাম ঠাকুরনগরে, আমি একটা চায়ের দোকানের এক দিদির সাথে কথা বলছিলাম, উনি চায়ের ব্যবসা করেন, দোকান চালান। তিনি বলছিলেন যে আমাদের একটা সমস্যা হচ্ছে, এখানে যারা ঘটি আছে 2-4 জন, কয়েকটা ফ্যামিলি, ওরা সবসময় আমাদের বলে দেয় তোমরা বাঙাল, ওই দেশ থেকে এসছো। এই সামাজিক বৈষম্য, তাহলে তারা এটার থেকে মুক্তি পেতে চাইছিলেন। এখন কি সেটা যদি হয়, যদি সে আবারও একদম একদম সরকারিভাবে স্বীকৃতি করে, একদম তাহলে কি সেটা আর বাড়বে? একদম উল্টো। ধরো তুমি পূর্ববঙ্গীয়,
বা তোমার কথায় টান আছে বা যা হোক, কেউ যদি বলে, কেউ যদি কোনো একটা ঘটি বা যার থেকেই সে বলছে আমরা এরকমভাবে, টোন কাটলো, হুম। তখন সে হয়তো চ্যালেঞ্জ করতে পারে, কে বলেছে, আমি এখানকার। আজকে যে ঘটি বলতে পারে, তোর কাগজটা দেখাতো, লিস্টটা দেখাতো, আধার নাম্বারটা একটু ক্রস চেক করে দেখাতো, কি ওই পরে অ্যাপ্লাই করে ঢুকেছিস? অর্থাৎ মাথার ওপর তুমি একটা দাগ দিয়ে দিলে, এটা কিন্তু মাথার উপর কোনো দাগ ছিল না। সেটা আরো বাড়বে, স্পষ্ট হ্যাঁ হবে। হ্যাঁ, এটা স্পষ্ট হবে, এটা তো সরকারি ডকুমেন্টে চলে যাচ্ছে। বেশ, এখানে আরেকটা কথা যেটা বলতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি এই যে ডকুমেন্টসগুলোর কথা বলছি, হুম, সিএ ইত্যাদি, হুম, অনলাইন যে অ্যাপ্লিকেশন, হুম, একটা কথা ভেবে দেখো তো, ধরো কেউ একজন বাংলাদেশের একটা পাসপোর্ট আপলোড করলো, এটা তো স্ক্যান করে, ওটা ফুল অনলাইন প্রসেস, মানে পাসপোর্টটাকে তো আর ঢুকিয়ে দেবে না, পাসপোর্ট একটা ছবি স্ক্যান করে সেটা আপলোড করতে হবে। এটা ভেরিফাই কে করবে? কুমিল্লা গভর্নমেন্ট কলেজে আমি, কেউ একজন বলছে যে সেই ব্যক্তি হুম। 1982 সালে পাশ করেছে, এটা দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন এটা ভেরিফাই করবে? সম্ভব না, শুনেই বোঝা যাচ্ছে। তোমার এখানে হতেও পারে, আমি জানি না, আমার আপাতত না, যেটা আবার মনে হচ্ছে সম্ভব সেই না। তো আমাদের এখানে ধরো তোমার একটা ডিগ্রি বা যে কোনো কাগজ, যে কোনো কাগজ ভেরিফাই কার থেকে করা হয়? ইস্যুইং অথরিটি। আপনি কি এই কাগজটি দিয়েছিলেন? সে বললো হ্যাঁ ঠিক আছে, কাগজ বৈধ, বোঝা যাচ্ছে, এটা তো মানে স্বাভাবিক মানুষ এটা বুঝতে পারে। আচ্ছা তুমি মনে করো পৃথিবীতে এই আফগানিস্তানের তালেবান সরকার, বাংলাদেশের সরকার, পাকিস্তান সরকার, এরা সব বলবে ওহো তুমি আমার এখানে নিপীড়িত হয়েছিলে এবং তুমি ওখানে ভারতীয় নাগরিক হতে চাও, তাই এই কাগজটা ঠিক কি না, এর এই সব অ্যাপ্লিকেশানগুলো এসছে, আমি এখন বসে বসে বলবো হ্যাঁ ভাই নিপীড়িত হয়ে তো গেছে, এটা ঠিকই কাগজ আছে। এটা কোনো রাষ্ট্র এটা করবে? তাদের অপমান হবে। হ্যাঁ, সে স্বীকার পাবে নাকি? কোনো রাষ্ট্র স্বীকার পাবে যে আমি তাকে খেদা দিয়েছি, তাই জন্য সে যাচ্ছে হ্যাঁ এখানকারই ছিল, আমি খেদা দিয়েছি? এটা হলে তো পরবর্তীতে তারা যদি দেশ দায় বলে দায় হয়ে যাবে, যে ফেরত নাও। দায় হয়ে যাবে। তোমার ধরো বারবার যেটা আসামে যেটা ঘটেছে, যে এনআরসি যখন ঘটেছে, হুম, যে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালি, মোট 17 লক্ষ বাঙালিকে বেনাগরিক ঘোষণা করা হয়েছে, তারা এনআরসিতে জায়গা পায়নি। এদের মধ্যে ডিটেনশন ক্যাম্প এইসব এইসব হচ্ছে কেন? প্রশ্ন হতে পারে যে এদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না কেন? রাইট? চুক্তি তো নেই। চুক্তির থেকে বড় কথা আরেকটা, এটা প্রমাণ হচ্ছে যে ভারতীয় নাগরিক হবার জন্য যে যে কাগজপত্র থাকা দরকার সেটা তার নেই, কিন্তু সে কি এটা তো প্রমাণ হচ্ছে না। নট এবার নট ইন্ডিয়ান মানে তো সে চাইনিজ, সে থাইল্যান্ড, সে বাংলাদেশ, সে ভুটান, সে পৃথিবী যা কিছু হতে পারে, সে নট ইন্ডিয়ান। এবার যদি স্বীকার করে এনআরসিতে নেয়। আছে মানে ইন্ডিয়ান সিটিজেন, এনআরসিতে নেই মানে নট ইন্ডিয়ান সিটিজেন। নট ইন্ডিয়ান সিটিজেন মানে তো কোনো রাষ্ট্রের, কোনো অন্য কোনো রাষ্ট্র কোন দায়িত্বে নেবে? হ্যাঁ এই ভারতীয় নাগরিক নয় বুঝলাম, আমার এখানে আসবে কেন? আমার এখানে তুমি ঢোকাবে কোন ইয়েতে? প্রতিটি জিনিস আমাদের খুব ডিটেল, এই যে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো তোমার এগুলো। এবং আরেকটাও কথা, এই যে বাংলাদেশে পাঠিয়ে দেবো এই কথাটাও কতগুলো মিথ্যা কিরমভাবে ছড়ানো হয়, ঠিক আছে এখানে, এবং কত বাঙালি জাতির মধ্যে কিরকম ঘৃণা এবং আমাদের বিভক্তি করা হচ্ছে, যে কেউ কেউ কোনো মনে করছে, কেউ কেউ মনে করছে এইভাবে যে তুমি বললে যে ওরা বাঙালগুলো ভাগিয়ে দেবো, ঠিক আছে, ঘটি। আবার কোনো বাঙাল ভাবছে যে যেহেতু সে মুসলমানের খেদা খেয়ে এসছে, মুসলমানগুলো ভাগিয়ে দেবো, তাহলে সব নানা রকম জাতির মধ্যে নানা রকম সব, মানে কি বলবো, ভাতৃঘাতী লোভ ইনজেক্ট করা হচ্ছে। এই পুরো জিনিসটা কিন্তু ভারতে বাঙালি জাতিকে দুর্বল করার জন্য। এবং ওই আগে যেটা বলছিলাম, এই ডকুমেন্ট ভেরিফিকেশন কেউ করবে না। ভারত সরকার আবার বাংলাদেশে গিয়ে প্রাইম মিনিস্টার এবং ফরেন সেক্রেটারি লেভেলে, মানে একদম টপ মোস্ট Top লেভেল, level। পররাষ্ট্র লেভেলে বলে এসছে যে ভারত থেকে কাউকে পাঠানো হবে না, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। এখানে তুমি জিজ্ঞেস করো সব ভাগিয়ে দেওয়া হবে, একদম টোটাল সব ফেরত ফেরত চলে যাবে। অর্থাৎ এই যে জনমনে ত্রাস, ভয়, লোভ, এই মিলে যে পরিবেশটা সৃষ্টি করা। আবার এদের এদেরকে এই এই পুতুলগুলো নাচাচ্ছে যে যে আর্টিস্টরা ওপরে যাদেরকে দেখা যাচ্ছে না,
তারা তাদের মধ্যে যখন কথা বলছে, সেখানে 26শে জানুয়ারি বাংলাদেশের আর্মি দিল্লিতে মার্চ করছে, শেখ হাসিনা আসছে, তাকে রেড কার্পেট দেওয়া হচ্ছে। এই বাংলাদেশকে নরেন্দ্র মোদী সরকার বলছে তিস্তার জল দিয়ে দেবো তিস্তা চুক্তি করে। পশ্চিমবঙ্গের 10,000 একর জমি অলরেডি বাংলাদেশকে লিখে দিয়েছে, সঙ্গে এটাও চলছে। এই ভয়ঙ্কর যে জিনিসটা, যেখানে বাঙালিকে নিয়ে এই খেলা হচ্ছে, পশ্চিমবঙ্গে যারা বাঙালি আমাদের নিয়ে খেলা হচ্ছে, তারপরে এগুলো করবে বাঙালিকে একদম খণ্ড বিখণ্ড করে, তারপরে যদি মেজরিটি পেয়ে যাবে, এখানে সরকার করে ফেলে, পশ্চিমবঙ্গটা ভাগই করে দেবে। অলরেডি উত্তর দক্ষিণ এগুলো শুরু করে দিয়েছে। অর্থাৎ বাঙালি জাতির ভারতের সার্বিকভাবে ক্রাশ করে দেওয়া, তার জন্য যা যা দরকার, তার যে এই কারণে সেটা প্রক্রিয়াগুলো, করা হচ্ছে। একদম সিএ এনআরসি, এটা একটা মিলিত বিষয়। আমি তো একটা কথা বলি, তোরা এনআরসি এনআরসি এনআরসি, এখন এনআরসির কথাটা তোরা বলে না, কারণ আসামে বাঙালি একটু জানতে পেরেছে আসামে কি হয়েছে। না, এটা প্রধানমন্ত্রী সংসদেও বলে দিয়েছেন এনআরসি হবে না, সংসদে দাঁড়িয়ে বলেছেন। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নানা সময় এমন কথা বলেছেন, যার সংসদে দাঁড়িয়ে তিনি আগে যা বলেছেন তার থেকে সম্পূর্ণ উল্টো। আমরা আইন বুঝি, আমরা লিখিত জিনিস বুঝি। অনেকে, তুমি একটা কথা জানা দরকার, যে সংসদে বলা কোনো কথাকে তুমি আইনের ভিত্তি করতে পারো না। না, সংসদে বলা কোনো কথার জন্য তুমি কোর্টেও নিয়ে যেতে পারো না। না, কিন্তু এটাকে এটাকে এনআরসি যে এটাকে হবে সেটা সিএ আইনে কোথাও উল্লেখ নেই। না, নেই, কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রোনোলজি বুঝিয়েছে। না, সেটাও তো আপনি বলতে, তাহলে আমি বলতে পারি যে তিনিও কথার কথা বলেছেন। একদমই। তার মুখ থেকে এনআরসি কথাটি তো হুম। আমরা বিজেপি আসার আগে বাঙালি তো কানেও শোনেনি। কানে শুনেছিল? না, আমার তো পশ্চিমবঙ্গের মনে বাঙালি কানে কখনো পশ্চিমবঙ্গের বাঙালি কানে কখনো শুনেছিল যে এনআরসি? পশ্চিমবঙ্গের যারা পূর্ববঙ্গ থেকে আসা বাঙালি, তারা কখনো শুনেছিল বিজেপি আসার আগে যে তারা নাগরিক নয়? এটাও ভাবো তো, এটাও ভাবো তো। ধরো 2010, আপনারা তো দেখছেন, যারা একদম ইয়াং আছে তারা হয়তো এই স্মৃতিটা তাদের নেই, কিন্তু যারা একটা সার্টেন এজ, 25, 30, 35 বছর বয়স, 2010 তখন হচ্ছে ধরুন এই নন্দীগ্রাম চলছে, হুম, ঠিক আছে, বা 2012 তৃণমূল 1 বছর হলো ক্ষমতায় এসছে, বা ইভেন 2014 বিজেপি যেবার বিজেপি ক্ষমতায় এলো, এখানকার উদ্বাস্তু যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তারা নাগরিক নয়, এরকম কোনো কথা শুনেছেন কখনো তখনো? কথাটা বুঝতে হবে, আজকে আমরা যে বাস্তবতায় বিচরণ করছি, এই বাস্তবতাটাই নতুন করে তৈরি করা, এই চেতনাটাই নতুন, এই ভয় পাইয়ে দেওয়া বাঙালিকে। বাঙালি ভবিষ্যৎ প্ল্যান করবে, সেখানে বাঙালি তার অস্তিত্ব সংকটে তাকে ফেলে দেওয়া হচ্ছে। অস্তিত্ব সংকটে কাউকে ফেলে দিলে না, তখন সব কিছুকে ত্রাতা মনে হয়। ধরো আমি তোমায় খুব পিটালাম, তুমি দেখতে পেলে না আমি তোমায় পিটাচ্ছি, তারপর আপনি ওষুধ তারপরে নিয়েছেন। আমি একটা ওষুধ নিয়ে এলাম, এই তো ভগবান। বেশ। দাদা, এখানে দাঁড়িয়ে আমার পরের প্রশ্ন আসতেই হচ্ছে, আমি প্রথমে বললাম না আপনাকে পাসপোর্টের কথা, তারপরে আমি সামাজিক যে একটা স্বীকৃতির কথা, সেই উত্তর তো পেয়েছি, কিন্তু এখানে দাঁড়িয়ে আরও একটি বিষয় রয়েছে। আমরা যদি 2021-এর বিধানসভার ইলেকশনের কথা আপনার যদি মনে থাকে, বনগাঁর দিকে আমার কেন্দ্রের নামটা মনে নেই, প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে আলো রানী সরকার। তিনি প্রার্থী হয়েছেন এবং 2000 সামথিং ভোটে হেরেছিলেন, বিজেপির কাছে হেরেছিলেন। এখানে চ্যালেঞ্জ হয়েছিল, হ্যাঁ, সে বাংলাদেশের নাগরিক। হ্যাঁ। এবার আদালত তাকে প্রশ্ন করেছে যে আপনি যে এখানে নাগরিক, সেটার প্রমাণ কি আছে? বলেছে আধার কার্ড আছে, আই কার্ড আছে। বেশ, মানলাম। তাহলে আপনি বলুন, আপনি তো যেহেতু উনি বাংলাদেশে ছিলেন, মানে বাংলাদেশের নাগরিক একসময় ছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি যে এখানকার নাগরিক হয়েছেন, কোন ভিত্তিতে নাগরিক হয়েছেন? 4টে পদ্ধতি থাকে, বাই বার্থ, আপনার, হ্যাঁ, রেজিস্ট্রেশন আর উত্তরাধিকার। কিছু দেখাতে পারেনি, বলতে পারেনি। একই প্রশ্ন যদি করা হয় কাউকে, যখন কেউ সরকারি চাকরি করতে যাবে, যখন ইউপিএসসি দেবে, তারপরে ক্র্যাক করবে, তখন যদি করা হয়, তখন কি হবে? একদম এই প্রশ্নটি বা তার এগেনস্ট এই কেসটি তো বিজেপি করেছে। বিজেপি এখন ধরে ধরে যদি সবাইকে করে, আমি বলছি বিজেপি করেছে, ঠিক আছে, আপনার তর্কের ক্ষেত্রে আমি বলছি বিজেপি করেছে, এটা জানা কথা। আলো রানী সরকার আগে বিজেপিতে ছিল, হ্যাঁ, আলো রানী সরকার তৃণমূলে জয়েন করার আগে বিজেপিতে ছিল, ঠিক আছে, বেশ না, এটা সত্যি কথা, তুমি জানো, ঠিক আছে। তো তখন সে ভারতীয় নাগরিক ছিল, সব ঠিক ছিল। তারপরে সে যখন তৃণমূলে চলে এলো, তখন বিজেপির মনে পড়লো সে বাংলাদেশি। এইবার আমি একটা কথা বলতে চাই, যারা আমরা আমাদের এখানে
পূর্ববঙ্গের উদ্বাস্তু বাঙালি যারা এসেছে এবং আমরা ঘটিরা সেটা সম্পূর্ণ মেনে নিয়েছি করে আমরা এখানে একখানা সুস্থ নিজেদের ভবিষ্যৎ গড়ব, এই সমাজটা গড়ে উঠেছি। এটাকে ছিন্ন ভিন্ন করার জন্য ঘুরে ফিরে সেই একটাই আসছে, ভয় দেখানো, আইডেন্টিফাই করা। বিজেপি এই যে আধার বিজেপি মানে তাকে এই তার মানেটা না যৌক্তিকতা কি, এই প্রশ্নটা প্রথমবার হচ্ছে। এই প্রশ্নটার যৌক্তিকতা তো এই প্রশ্নটার যৌক্তিকতা তো আমি বলছি তো, এই প্রশ্নটা 2014 ছিল না কেন, 13তে ছিল না কেন, 12তে ছিল না কেন, 11তে ছিল না কেন, 10-এ ছিল না কেন, 9তে ছিল না কেন, 8-এ ছিল না কেন? তাহলে এই প্রশ্নর সঙ্গে বিজেপির সম্পর্ক আছে। আমি তো বললাম তো, তুই পুরো জামা পড়েছিলে, তোমাকে উলঙ্গ করে দেওয়া হলো। যে কথা নামটা মনে পড়ছে না, বাঙালি একটা বাঙালি মেয়ে, রূপকটা শেষ করি। যখন আমি বলছি তুমি পুরো জামা পড়ে আছো, তোমাকে উলঙ্গ করা হলো, এই কথাটা বলছি, উলঙ্গটা করবে কে? এইটাই তো বিজেপি। তারপরে তোমায় বলা হবে সত্যি তো ওই জামাটা তো তোমার আসল জামা ছিল না, অন্যের থেকে ঝেড়ে পড়েছে জামাটা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি তোমাকে একটা অন্য কথা বলছি। ধরো আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার বাবা 71-এর পরে পূর্ববঙ্গ থেকে এপারে এসছেন। অনেক পূর্ববঙ্গের হিন্দু বাঙালির মতো, এর মধ্যে কোনো দোষ নেই, ঠিক আছে? এবং বিজেপি যেভাবে ধরছে বলে নাগরিক না, সে অনুযায়ীও নাগরিক না, সেই অনুযায়ী তার ছেলে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী, মানে বিএসএফ এর দায়িত্বে। বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ ঢুকছে কিনা এটা মনিটরিং যারা করবে, তার মাথায় রয়েছে একটি মন্ত্রী যে বিজেপির নিয়মে বাংলাদেশ থেকে যার ফ্যামিলি অনুপ্রবেশ করে ঢুকেছে, ইন্ডিয়ান সিটিজেন না। এটা তো কাউন্টার প্রশ্ন হলো, কিন্তু দাদা কথাটা হচ্ছে, আমি নিশীথ প্রামাণিককে ভারতীয় নাগরিক বলে মনে করি। কিন্তু আপনি আমি মনে করাই তো কিছু আসবে না। এবার আলোরানী সরকারকে যেরকম বিজেপি এটা বলেছে, আদালত প্রশ্ন করেছিল, আদালত সুমোটো কেস করেনি, না করেনি, কিন্তু সুমোটো কেস করেনি তো, না করেনি, ঠিক আছে? তাহলে নিশীথ প্রামাণিককে কি বিজেপি ভারতীয় নাগরিক মনে করে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আদালত যখন প্রশ্ন করছে আলোরানী সরকারকে যে আপনি ভারতীয় হলেন কি করে, 4 ক্যাটাগরির কোন ক্যাটাগরি? হ্যাঁ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় হলো কি? কারণ এটা সংজ্ঞার প্রশ্ন, যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় না, এটা তো অভাবনীয় একটা জিনিস। যে কোনো সমাজে যখন এই ঘা থাকে, সেই সমাজের মধ্যে যখন আমরা একখানা সুষম, শান্তিময় এবং ভবিষ্যতে এগোনোর সমাজ যখন আমরা বানাই, তখন আমরা ঘাটায় প্রলেপ দেবার চেষ্টা করি, তখন আমরা সেটাকে খোঁচাই না, ঠিক আছে? আজকে যে বিজেপি যেটা খোঁচাচ্ছে, তুমি খোঁচালে তার খোঁচানি হবে। এবং খুঁচিয়েও যখন যথেষ্ট ঘা হচ্ছিল না, তখন আধার বাতিলগুলো শুরু করলো এইসব এলাকায়, ঠিক আছে? প্রথম কথা আমাদের বুঝতে হবে যে আমরা একখানা বাংলা ও বাঙালির গণশত্রুদের সঙ্গে ডিল করছি, এছাড়া তো এটা হতে পারে না। এটা যদি আমি ধরে নিলাম আমি বিজেপি গণশত্রু বাঙালির, সেখানে দাঁড়িয়ে যদি সব লোক যে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, যে চাকরি পাবে, ওই সময় যদি বিজেপি একটা কেস করে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, এরকম আমার নামটা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে মনে পড়ছে না, একটা মেয়ে ইউপিএসসি ক্লিয়ার করেছে, ইন্টারভিউ দিয়েছে, পাস করেছে, তারপরে যখন মানে চাকরি পাওয়ার কথা তার, সেই মুহূর্তে তার চাকরিটা হয়নি। কেন? কারণ তার পূর্ববঙ্গের সঙ্গে সম্পর্ক ছিল। সে এই যে প্রমাণ হলো, এটা খুব গুরুত্ব না কিভাবে প্রমাণ হলো পূর্ববঙ্গের সঙ্গে সম্পর্ক ছিল? আপনার সেই যে 4টে, যে আমি প্রথমে যে 4টের কথা বললাম, সেই 4টের থেকে তার হয়তো কোনো ডকুমেন্ট ছিল না, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিন্তু এরকম একটা ঘটনা দাদা ঘটেছিল। কিন্তু আগামী দিনে যদি এরকমটা হয়, আমি একই কথা বলছি, যে ঘটি যার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সে ইউপিএসসিতে তার ভারতীয়ত্ব প্রমাণ করবে কিভাবে? বার্থ সার্টিফিকেট দিয়ে বা অন্য যেগুলো আছে, বার্থ সার্টিফিকেট, ঘরে ইনস্টিটিউশনাল ডেলিভারি, হাসপাতালের ডেলিভারি থেকে সবে শুরু হয়েছে 80-র দশকের শেষ দিক থেকে, 90-র দশকের শেষ দিক থেকে। সে প্রমাণ কিভাবে করবে? অন্য যে কাগজগুলো সরকারি রয়েছে সেগুলো তো বললাম, সেগুলো তো সকলেরই রয়েছে। আলোরানী সরকারের ভোটার কার্ড নেই, আলোরানী সরকারের আধার কার্ড নেই, আলোরানী সরকারের কি রেশন কার্ড নেই? কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোর্ট বলছে এটা হলে এটা না। তাহলে আসলে কি আমাদের সমাজে যে শ্রেণী বিভক্ত সমাজ, যে বর্ণ বিভক্ত সমাজ,
সেখানে সেই ব্যাকগ্রাউন্ডের কেউ তোমার এই ইউপিএসসিতে এক হয়ে পৌঁছচ্ছে না, এক প্রশ্নটা করা হচ্ছে, আর সে ততটা ইম্পর্টেন্ট না যাকে বিজেপি খোঁচাটা করতে চাইছে। কিন্তু খোঁচাটা করলে কিন্তু নিম্ন বর্ণের নিম্ন শ্রেণীর বলতে আমি লোয়ার গ্রেড বলছি না, শ্রেণীগতভাবে অর্থনৈতিক অবস্থানের জায়গা থেকে যে দুর্বল জায়গায় রয়েছে, প্রতিটি লোককে এটা ফেস করতে হবে। তখন সে কী প্রমাণ করবে? তখন কি সিএ করার জন্য একখানা বাঁকুড়ার লোক দাবি করবে সে কুমিল্লা থেকে এসছে? তখন কি সিএ করার জন্য একখানা পুরুলিয়ার লোক সে দাবি করবে সে সিলেট থেকে এসছে? এখন বাঙালির কি করা উচিত? বাঙালির স্পষ্টত বোঝা উচিত সেটা হচ্ছে যে এই সিএ, যার মধ্যে কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই, আমি আগ বাড়িয়ে নিজের মাথায় আমি এই দাগটি নেব না, যাতে আমি ফেঁসে যেতে পারি, এক। আর দ্বিতীয় কথা, ওই ডকুমেন্টস কে দিতে পারবে? এবার দেখো, এই ডকুমেন্ট দিতে গেলে আগে যেটা বলছিলাম যে তুমি এটা মনে হলো ঠিক আছে, কে আরও তো দেখতে যাচ্ছে, একটা পাসপোর্টের মতো একখানা পাওয়া গেল, আমি নাম্বারটা একটুখানি এখন ফটোশপ, যথেষ্ট হাই গ্রেড ফটোশপ করা যায়, ঠিক আছে, করে দিলাম। সেখানেও ওই সিএ রুলসে লেখা আছে যে কোনো রকম হয়ে গেলে কিন্তু তখন তো দিতে হবে, নিজে আপনি স্বীকার করতে হবে যে এই তথ্য যা দিয়েছি আমি। এবার এটার সঙ্গে আরেকটি জিনিস রয়েছে, যেটা হচ্ছে কোনো একটি সংস্থা বা কেউ সে বলবে যে হ্যাঁ এসব ঠিকই বলছে, সেও তো ফেঁসে যাবে, আমি যেটা বলছি যে এই সম্পূর্ণ সমস্যাটি বানাওয়াট, এটি, এবং ধরো এনআরসির কথা বলা হচ্ছে, লাখ লাখ কোটি কোটি এরা বলার চেষ্টা করে, বাংলাদেশকে বলে দিয়ে এসছে যেটা হবে না। একটা ক্যালকুলেশন ছিল যে বিজেপি যত লোক বলে নাকি এইসব এনআরসিতে বাদ ফাদ পড়বে, তুমি ধরো আজকে 12 লক্ষ হিন্দু, আসামের কেসটাই ধরো, এত বাইরে যাওয়ার দরকার নেই, 12 লক্ষ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালি তারা বাদ পড়েছে এনআরসি থেকে বাদ পড়েছে আসামে। আমি মুসলমান বাঙালিকে বাদ দিলাম কোনো এক কারণে, ধরে নিলাম সব বাংলাদেশ, ধরে নিলাম যে 12 লাখ যারা বাদ পড়েছে এরা কি সবাই ডিটেনশন ক্যাম্পে? না। কেন নয় বলো তো? ভারতের টোটাল প্রিজন ক্যাপাসিটি 12 লাখ নয়, এই কিছু বানানো হয়েছিল, কিন্তু টোটাল 12 লাখ নয়। 12 লাখ একটা বিশাল সংখ্যা। 12 লাখ মানে কি? 12 লাখ মানে হচ্ছে যে এই সিপিএম এর যে মীনাক্ষী মুখার্জির ব্রিগেড প্লাস তৃণমূলের ব্রিগেড ইনটু 2, ঠিক আছে, এই করে যে জিনিসটা দাঁড়ায়, মানে এটা কল্পনা করার চেষ্টা করো। ওরা এনআরসি হচ্ছে কিরকম একটা জিনিস বলো তো, যেটা কচলাতে থাকবে। সিএ এর বিষয়টাও কচলাতে থাকবে। তুমি দেখো কবে থেকে কচলাচ্ছে, ঠিক আছে, 19 সালে আইন পাস হলো, এবং ভোটের জাজটাকে কেন করা হলো? যাতে কিনা এই প্রক্রিয়াটার শেষে যে নাগরিকত্ব বেসিক্যালি যেটা বলছে এটা অধিকাংশ ক্ষেত্রের কাছে নেই, ফেঁসে যেতে পারে, সেটা তো ভোটের আগে বোঝা যাবে না। আর এটা যদি 1 বছর আগে করতো, টাইম নেই, যদি 1 বছর আগে কেন করেনি? কথাটা হচ্ছে 1 বছর আগে কেন করেনি, এটাই তো কারণ 1 বছর আগে কেন করেনি। তো তুই টাইম দিতে বলে কী হলো ভাই, আমার অ্যাপ্লিকেশনটার আমি নিজে বলে দিলাম নাকি আমি নাকি ওপার থেকে এসেছি ইত্যাদি, আমি বলে দিলাম, এখন আমি কিছু নেই, আমি এখানে একটা কি ওই আর কি কথা ছিল আপনারা এই 5 বছরের মধ্যে করবে, তা বিজেপির যে নেতৃত্বে যে কথা 5 বছরের মধ্যে করবে আমরা সরকার যে কোনো, হ্যাঁ, তো সরকার তারা 19 সালে ক্ষমতায় এসেছিল, একটা আইন একটা রুলস ফ্রেম করতে, তারা বলেছিল কেন দেরি হচ্ছে। তুমি ভেবে দেখো, মিথ্যাচারের পর মিথ্যাচার করা হয়েছে বলে করোনার জন্য করতে পারিনি। সারা পৃথিবীতে সব কিছু হয়ে যাচ্ছে, ভারতে সব কিছু হয়ে যাচ্ছে, সব রকম চলছে, তারা এই 42টি পাতা লিখতে পারেনি। এটা বিশ্বাসযোগ্য? টাইমটা কখন করলো? তুমি অ্যাপ্লাই করে নাগরিকত্ব, যেগুলো আমরা যে আশঙ্কাগুলো খুব স্পষ্টভাবে জানাচ্ছি যে তোমার কোনো গ্যারান্টি নেই যে তুমি এটা পাবে, এটা তুমি আর আঁচাতে পারবে না, এটা তুমি যাচাই করবে আমি না পেলাম কি পেলাম না। বাংলা পক্ষ ঠাকুরনগরে একাধিকবার সভা করে বলেছে আমরা নিঃশর্ত নাগরিকত্ব, আমরা মনে করি যেটা সকলে নাগরিক, তবু যদি তুমি যেটা এক্সট্রা একখানা ঝুনঝুনি হাতে ধরাতে চাও, নিঃশর্তে এবং অবিলম্বে। আমরা বেট ফেলে বলেছিলাম, কাদের দেবে সেটা? যে আপনি চায়, যে অ্যাপ্লাই করবে ওপার থেকে আসা হিন্দু। টাইম পিরিয়ড কি হবে? 15? কি টাইম পিরিয়ড? মানে 15 আগে, 2015 সালে না, চিরকালের জন্য হিন্দু বাঙালির জন্য পশ্চিমবঙ্গ খোলা থাকতে হবে, পূর্ববঙ্গের। এটাও তো আরেকখানা ডেঞ্জারাস জিনিস। 31শে ডিসেম্বর 2014 হচ্ছে কাট অফ, এর পরে যারা এসছে তারা হতে পারবে না, ব্যাক টু বাড়ি। আমার মনে পড়ে যখন
পূর্ববঙ্গে মুসলমান সাম্প্রদায়িকদের দ্বারা দুর্গাপুজো সারা বাংলাদেশ জুড়ে যে আক্রান্ত হলো, যেটাকে রক্তাক্ত শারদ বলা হলো, বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছিল, আর তারপরে শেখ হাসিনাকে রেড কার্পেট দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমার মনে পড়ে তখন আমরাই প্রতিবাদ জানিয়েছিলাম। বিজেপিও প্রতিবাদ করেছে। কি বিজেপি তখন প্রতিবাদ করেছিল, তারপরে যখন রেড কার্পেট বিজেপি দিল তখন দেখলাম শুধু আমরা প্রতিবাদ করছি, বিজেপি নেই ফিল্ডে। এটাই তো খেলা। আর তখন আবার বলা হলো যে আমরা তিস্তা চুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে আমরা বলি তো ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি। আমরা এই কথাটা বলি কেন? কারণ আছে একটা, আমরা তো পরীক্ষিত সত্য। তবে এই কথাটা কেন বলছি, এই যে ঘটনাটা ঘটেছিল তখন অনেকে বলেছিল এই জন্য সিএ দরকার। আরে এই সালে যে হচ্ছে, সে যদি একবারে চলে আসে সিএ আইন অনুযায়ী হচ্ছে, কিছু করতে পারবে না, একদম ডাইরেক্ট ছাপ্পা মারা বিদেশি হয়ে গেল সিএ আইন অনুযায়ী। একদম একদম। অর্থাৎ 2014 পরে পূর্ববঙ্গ যে নিপীড়িত কেউ, 2015 না 2014 31শে ডিসেম্বর, হ্যাঁ মানে ওইটাই দাঁড়ালো। ঠিক আছে, সে তার কোনো চান্স নেই, এটা হয়ে গেল। তার কিভাবে চান্স হতে পারে বলো তো? আজকে যে ব্যবস্থা আছে, যেটাকে তুমি বলছো এটা তো কেরম একটু যেন ইনফর্মাল, কেরম একটুখানি এইভাবে ওইভাবে সেইভাবে, সেইভাবে তার কিন্তু এখনো সম্ভব। কিন্তু এই যেটা বিজেপি করছে 2014 পরে কারো সম্ভব না, এটাই বাস্তব। অসংখ্য ধন্যবাদ জানাই গর্গ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এবং আমরা দীর্ঘ এই আলোচনায় সিএ সম্পর্কে বাঙালির কি করা উচিত এবং বাংলা পক্ষ যেহেতু বাঙালিদের নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠিত একটি সংগঠন এবং সাধারণ মানুষের কাছেও সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে অনেকাংশে, সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম বাংলা পক্ষের নেতা, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কি বলেন, কি বার্তা দেন বাঙালিদের উদ্দেশ্যে, এবং আমরা দেখলাম তিনি কি কি বলেছেন এবং তার স্পষ্ট বক্তব্য যে এই নিজের কপালে বিদেশি হওয়ার যে তাকমা, সেই তকমা যেন নিজেই না লাগায়। স্পষ্ট কথা, বাঁশ কেন ঝাড়ে, ঠিক আছে, বাকিটা আমি বলছি না। ঠিক আছে, বেশ, অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের একদম। সময় দেওয়ার জয় জন্য। বাংলা। এবং আমাদের যারা দর্শকরা এই ভিডিও দেখছেন তাদের অনুরোধ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।